এক নির্বাচনী আলোচনা অনুষ্ঠান, কাল ভোট নিবেদন করছে আমানত সালুঙ্গি। রাত পোহালেই ভোট। ওকে, ওই ওই অফিসের লোকজন আজ হয়েছে এই শালা মুক্তিযুদ্ধ করে দেশ বানাইছে, শালা শেষ বিদেশি মুহূর্তের গাড়িতে অপেক্ষা। পতাকা লাগানোর জন্য নাকি এই আঙুল দিয়ে গাড়ির ভিতরে বসে আছে, আঙুল দিয়ে দেখে দিছি শালা শালা। অপেক্ষা, প্রাক নির্বাচনী আলোচনা অনুষ্ঠান, শেষ মুহূর্তের অপেক্ষা, নিবেদন করছে আমানত সালুঙ্গি। ঠিক আছে, ওকে। না, দুঃখ প্রকাশ করছি, মাপ চাই, বুঝছেন। গাড়ি বিদেশির গাড়ি দর্শক সবাইকে স্বাগত জানাচ্ছি প্রাক নির্বাচনী আলোচনা অনুষ্ঠান, শেষ মুহূর্তের অপেক্ষা, এবং নিবেদন করছে আমানত সালুঙ্গি। আমাদের সাথে আজকে আলোচনায় অংশ নিয়েছেন গোলাম মাওলা রনি, সাবেক সংসদ সদস্য ও রাজনীতি বিশ্লেষক, তিনি আছেন আমার সাথে যুক্ত হয়েছেন এম এ আজিজ, সিনিয়র সাংবাদিক। দুজনকেই স্বাগত জানাচ্ছি এবং যেমনটা বলছিলাম, আজকে নির্বাচনের ঠিক রাত পোহালে ভোট, একদম শেষ মুহূর্তের অপেক্ষায় আছি আমরা। অনেক দিন পরে আমি রনি ভাই আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। অনেক দিন পরে অনেক অনিশ্চয়তা ছিল, অনেক জল্পনা কল্পনা ছিল যে শেষ মুহূর্ত পর্যন্ত নির্বাচনটা হবে কিনা, কিংবা অনেকেই প্রশ্ন করেছেন নির্বাচন হলেও ফলাফল হবে কিনা। এই ধরনের প্রশ্নের মধ্য দিয়ে আমরা গেছি। শেষ মুহূর্তে এসে আমরা দেখছি যে ভোট সত্যি অনুষ্ঠিত হতে যাচ্ছে। প্রায় 18-19 বছরের অপেক্ষার পর একটা ভোট আমরা দেখতে যাচ্ছি, এবং অনেক সবাই বলছেন যে এটা সত্যিকার অর্থে একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ইলেকশন হতে যাচ্ছে 2026-এর এই 12ই ফেব্রুয়ারি নির্বাচনটি। বহু বছর পরে সেই অনুভূতিটা আবার নতুন করে এলো যে নির্বাচন মানেই উৎসব, নির্বাচন মানেই এক ধরনের উৎসব কাজ করছে আমাদের মাঝখানে। আপনার মতামত বা আপনার প্রতিক্রিয়া দিয়ে শুরু করতে চাই, গোলাম মাওলা রনি। প্রথমত যে সরকারের পক্ষ থেকে যেভাবে হাক ডাক করা হচ্ছে, তাতে করে মনে হচ্ছে যে শতাব্দীর সেরা একটা নির্বাচন আগামীকাল হতে যাচ্ছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচন কমিশন, তাদের যে বক্তব্য, আচার আচরণ, চালচলন, কথাবার্তা, অঙ্গভঙ্গি, সব কিছু দেখেই মনে হচ্ছে যে ব্যাপক কিছু একটা হচ্ছে। লোকজন দল বেঁধে গ্রামে যাচ্ছে, লঞ্চ ভরে, গাড়ি ভরে, এবং পাবলিক ট্রান্সপোর্ট পরিপূর্ণ। 200 টাকার ভাড়া 1000 টাকা হয়ে গেছে। অনেক মানুষ গালাগালি করছে, তারপর দেশে যেতে যাচ্ছে। লোকজন প্রশ্ন করছে যে এটা কি বাঙালির যে ছুটি কাটানোর অভ্যাস দীর্ঘদিন, এর জন্য যাচ্ছে না ইলেকশন করতে যাচ্ছে। তো এরই মধ্যে অনেকগুলো অনিশ্চয়তা, অনেকগুলো কিন্তু, অনেকগুলো ভয়, অনেকগুলো আতঙ্ক আমাদেরকে তাড়া করছে। আপনি অনুষ্ঠানের মাধ্যমে সবার আগে মহান আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য চাই যে কালকের দিনটি যেন ভালোই কাটে, এবং জনগণ যা করতে চায়, দিতে চায়, ভোট কেন্দ্রে এসে যাদেরকে ভোট দিতে চায় তারা যেন নিরাপদে, নির্বিবাদে ভোট দিতে পারেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার যে ঐশী ক্ষমতা, এটা যেন বাংলাদেশের উপর নাজিল করেন। এর কারণ হলো আমরা বিভিন্ন মির্জাফর, তারপর আলবদর, এরপর জগৎ শেঠ, রায়দুল্লভ, ইয়ার লতিফ, ক্লাইভ, এই অতীতের যে সকল মানুষ শকুনের মতো বাংলাদেশকে খুবলে খেয়েছে, এই সময়টিতে এসে বিভিন্ন বিদেশি পাসপোর্টধারী, টাউট, বাটপার যারা লোকজন আছে,
যাদের না আছে পরিবার, না আছে সমাজ, না আছে সংসার, জীবনের কোথাও তারা কাউকে স্বস্তিতে থাকতে দেয়নি, যেখানে গেছে 133টি ইবলিসের মতো তছনছ করে ছেড়ে দিয়েছে। সেই মানুষগুলো এই সময়টাতে আমাদের রাজনীতি, আমাদের সংবিধান, আমাদের অর্থনীতি, আমাদের নির্বাচন বিধি ব্যবস্থার যাকে বলা হয় গণক ঠাকুরে পরিণত হয়েছে। আল্লাহ এই গজব থেকে দেশবাসীকে উদ্ধার করুক। পরবর্তী অংশে বলবো। এখন যেটা বলছিলাম যে সেটা হলো যে নির্বাচন ভালো মতো হতে পারে দুটো কারণে। প্রথম কারণ হলো যে দীর্ঘদিন মানুষ ভোট দিতে পারেনি। তো মানুষের মধ্যে যদি একটা জিদ চাপে যে আমরা এতকাল গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করিনি, কালকে এটা সময় পেলাম, আমরা আসুন একটা ভালো নির্বাচন করি বা ভালো ফলাফল করার জন্য সবাই যার যার মতো অবস্থান থেকে ভোটে অংশগ্রহণ করে প্রার্থী সিলেকশন করি। দিস ইজ ওয়ান। আরেকটা রয়েছে অনাভ্যর্ষে বিদ্যার আশ। দীর্ঘদিন আমরা ভোট দেইনি। সেই 15টা বছর যদি আপনি কন্টিনিউয়াসলি ভোট না দেন বা তিনটে নির্বাচনে ভোট না দেন, তাহলে এই ভোট না দিতে দিতে মানুষের একটা অভ্যাস দৃষ্টিভঙ্গি হয়ে যেতে পারে যে কিসের দরকার ভোট, আমি ভোট দিলেই বা কি না দিলেই বা কি, ইতিপূর্বে তো ভোট দেইনি, দেশটার থেকে থাকিনি, আমি কেন এই রৌদ্রের মধ্যে দাঁড়িয়ে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে হাতে সিল লাগানোর জন্য, কালি লাগানোর জন্য ভোট কেন্দ্রে গিয়ে বিভিন্ন রকম অনিশ্চয়তার মধ্যে আমার কি দরকার, বরং বসে বসে পোলাও রান্না করে, কোরমা রান্না করে খাওয়া দাওয়া করি। এখন এই যে চিন্তা, আমি দুটো কথাই বললাম, আগামীকাল এটা কিভাবে কাজ করবে টুডে স্টিল উই ডোন্ট নো। ভোটের প্রতি যে আগ্রহ মানুষের, সেটা কি আমি তো এরকম? আগ্রহ এখন পর্যন্ত কোনো আগ্রহ তো আমি তো দেখছি না। আমরা যেগুলো হলো ইন্টারনেটের মাধ্যমে ভাইব তৈরি করছি, এখানে কোনো প্রার্থীকে কেন্দ্র করে, ভোটকে কেন্দ্র করে ওইরকম ব্যতিক্রম কিছু হয়নি। রিয়েলিটিতে আসুন, মূলত এখানে সব কিছু মনে হচ্ছে আমিদের মতোই। অর্থাৎ জাতীয় পার্টি বনাম আওয়ামী লীগের মধ্যে যেরকম একটা সাজানো নির্বাচন ছিল, এইবার জামাতের মধ্যে, বিএনপির মধ্যে হয়তো সাজানো নয়, কিন্তু তাদের মধ্যে যে প্রতিযোগিতাটি, সেই প্রতিযোগিতাটি হলো মানে অসম প্রতিযোগিতা, যেখানে একটি দল দাবি করে আমরা প্রায় 40% ভোটের অধিকারী বিএনপি, জামাতকে আমরা টেনে 5 থেকে 10%-এর বেশি উপরে নিতে পারছি না। ফলে এখানে তো আসলে প্রতিযোগিতা হয় না। মাঠে ঘাটে গিয়ে দেখেন হাতে গোনা 2-3টি সিট ছাড়া সব জায়গাতে শুধু বিএনপিময় বাংলাদেশ। আর বিএনপির প্রধান প্রতিদ্বন্দ্বী প্রায় 70টি আসনে তাদেরই প্রতিপক্ষ মানে বিদ্রোহী প্রার্থী। তো যেখানে বিদ্রোহী প্রার্থী আছে, আবার এই বিদ্রোহী প্রার্থীদের মধ্যে সাকুল্যে 8 থেকে 10টা আসনে প্রতিযোগিতা হচ্ছে। তো সারা বাংলাদেশে 300 আসনের মধ্যে আপনি খুঁজেও 20টি আসনের বেশি পাবেন না যেখানে রিয়েলি প্রতিযোগিতা হচ্ছে। বাকি সব জায়গাতে একক প্রার্থী, এর বাইরে সেখানে কোনো রকম কথা বলার মতো মানে দ্বিতীয় কোনো প্রার্থী না। আপনি ঢাকা শহরে এতগুলো সিট, আপনি চিন্তা করেন কোন সিটে আপনার প্রতিযোগিতা হচ্ছে, কোন সিটে হাড্ডাহাড্ডি লড়াই হচ্ছে, কোনো ক্ষেত্র বিশেষে নুইসেন্স হচ্ছে, ফাজলামে হচ্ছে, একে অপরকে টিটকারি হচ্ছে। তারপর শেষে যে জিনিসগুলো আমরা রাস্তাঘাটে দেখছি, এগুলো আসলে প্রার্থীদের কাজ না। এই গেল একটা সমস্যা। দ্বিতীয়ত হলো যে আলিজ, রিয়াজ অ্যান্ড গং, যারা এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডুবানোর জন্য আমার মনে হয় যে আর কোনো কিছু দরকার নাই, এক আলী রিয়াজই যথেষ্ট। তো তারা এই নির্বাচনের আগে হঠাৎ করে যে ঘুড়ু লাগিয়ে দিয়েছে যে এই নির্বাচনের পর 180 দিন বা 6 মাস বসে এই যারা নির্বাচিত হলেন তারা প্রথমে এই জুলাই সনদ পাশ করবে, সংস্কার পরিষদ করবে, ভালো কথা। তারপর আবার যারা পাশ করবে তাদের স্পিকার থাকবে না, কারা কারা যেন থাকবে। মানে একটা পার্লামেন্ট চলার জন্য মেম্বার অফ পার্লামেন্ট, স্পিকার, যে পদগুলো বাদ দিয়ে এরা হলো এই সংস্কার কমিশনের জুলাই সনদ বাস্তবায়ন করবে, এরকম কথা আমরা শুনছি। উই ডোন্ট নো কি হবে, হোয়াট ইজ গোয়িং অন দেয়ার। দ্বিতীয় হলো যে তারা সংবিধান সংস্কার করবে বা সংবিধান প্রণয়ন করবে এই 180 দিনের মধ্যে। তারপরে এটা এই যারা নির্বাচিত হলেন তারা সংসদ সদস্য রূপে কার্যক্রম শুরু করবেন। ফলে আসলে নির্বাচনের দিন নির্বাচন কেমন হবে, কত পার্সেন্ট ভোট আসবে, কারা জয়লাভ করবে, দিস ইজ ওয়ান। 2 নম্বর হলো যে নির্বাচনের ফলাফল কখন ঘোষণা করা হবে। ট্র্যাডিশনালি নির্বাচনের রাতে 12টার মধ্যে ফলাফল ঘোষণা করা। এবার যে দেরির কথা বলা হচ্ছে, এটা কেন বলা হচ্ছে? এটা নিয়ে আমাদের ভয়, আতঙ্ক। এই জন্যই তো বললাম যে এই সরকারের সঙ্গে এমন কতগুলো ফাজিল, বদমাশ, দুষ্ট লোক জুড়ে গেছে যাদের শয়তানি বুদ্ধি ইবলিসের চেয়েও খারাপ।
ফলে এই কারণে আমাদের আতঙ্ক হচ্ছে। আতঙ্ক হচ্ছে এখন পর্যন্ত। রনি ভাই, ফিরবো আপনার কাছে আলোচনায়, এম এ আজিজের কাছে চলে যাই। আপনার বিশ্লেষণ কি বলছে আজিজ ভাই? আপনিও কি রনি ভাইয়ের মতো কোনো রকমের সংশয়ের মধ্যে আছেন নির্বাচন নিয়ে? মানে কোনো রকমের আতঙ্ক আপনার মধ্যেও কাজ করছে কিনা? দেখেন, এই 7:30 অর্থাৎ এই রাত গেলেই 7:30 থেকে নির্বাচন শুরু হবে। আমি যেটা দেখলাম, আজকেই পত্রিকা দেখলাম যে অর্ধেক সেন্টার ঝুঁকিপূর্ণ, অতি ঝুঁকিপূর্ণ। হ্যাঁ, এদিকে বৈধ অস্ত্র প্রায় 20,000-এর মতো উদ্ধার হয় নাই। এমনিতে যে অস্ত্র আছে, ধরেন 5ই আগস্টের পরে থানা টানার থেকে লুট হয়েছে, এগুলোর অর্ধেকেরও উদ্ধার হয় নাই। আবার ফের প্রার্থীদেরকে অনেকের গানম্যান দেওয়া হয়েছে অস্ত্র, তো অস্ত্র তো সারা দেশে ছড়ায় পড়ছে। এখন ধরেন সব স্টেক হোল্ডারের তো আন্তরিকতা লাগবে একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে। ধরেন সরকার, ইলেকশন কমিশন, যে দলগুলো নির্বাচনে অংশগ্রহণ করবে তারা, এবং ভোটাররা ভোট কেন্দ্রে আসার মতো পরিবেশ তৈরি হতে হবে। তারা ভোট কেন্দ্রে আসবে এবং ভোট গণনা, তারা যাদেরকে ভোট দেয় প্রত্যাশা অনুযায়ী প্রার্থী নির্বাচিত হবে। তা আমার কথা হচ্ছে যে ঝুঁকিপূর্ণ যদি অর্ধেক হয়, যেমন 30টা পয়েন্ট দিয়ে বাংলাদেশের ভিতরে অস্ত্র ঢুকতেছে এবং 80 জন এই আইন শৃঙ্খলা বাহিনী 800 লোক শনাক্ত করেছে যারা বর্ডার থেকে এই চোরাচালানি করতেছে এবং অস্ত্র আনা নেওয়া করতেছে। গ্রেপ্তার এখনো হয়নি, কাউকে তো গ্রেপ্তার দেখি না। এদিকে ইলেকশনের দিন আপনি দেখেন সমানে জামাতের নেতারা ট্রাক ভরে অস্ত্র টস্ত্র, এই জামাতের আমির যে সিটে ইলেকশন করতেছে ওখানে তো এক রুমের ভিতরে একের রুম ভর্তি আপনার লাঠি, অস্ত্র, এগুলো শনাক্ত করছে আইন শৃঙ্খলা বাহিনী, এবং টাকা পয়সা রীতিমতো বিতরণ হচ্ছে, এগুলো তো ধরা পড়তেছে। আপনার এয়ারপোর্টে, ওই যে আপনার রংপুর এয়ারপোর্টে, সেই এয়ারপোর্টেও তো 70 লক্ষ কত টাকা, 74 লক্ষ কত টাকা ধরা হচ্ছে, এবং রাস্তাঘাটে হকারদেরকে টাকা দেওয়া হচ্ছে, 1,000 টাকার নোট, 2,000 টাকার নোট, 2,000 টাকা দেওয়া হচ্ছে। তো সুতরাং এগুলো তো একটা সুষ্ঠু নির্বাচনের ইঙ্গিত নয়। কারণ হচ্ছে এর আগে তো দেখেন জামাত ইসলাম দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যাবে, দিস অ্যান্ড দ্যাট, শরিয়া আইন ধাপে ধাপে, আগে বলছে শরিয়া আইন, এখন বলে ধাপে ধাপে নির্বাচন, শরিয়া আইন বাস্তবায়ন হবে। জামাতের পূজার সময় দেখা গেল পূজা এবং রোজা একই বৃত্তে দুইটা ফুল। তো হিন্দুদেরকে আপনার নমিনেশন দিয়ে দিছে। তো সুতরাং জামাতের পলিটিক্সটা তো আমরা বুঝি নাই। ইশতেহার দিছে, ইশতেহারই তো বর্তমান যুগে যেসব ইশতেহার আছে তেমন ইশতেহার দিয়েছে, এবং তারাও তো নোট অফ ডিসেন্ট দিয়েছে, সেখানে তো সেটা তো ইশতেহারের মধ্যে নাই। তো সুতরাং আমি যেটা বলছি যে ধরেন গল্পের মতো যে ও ভর্তি হতে পারবে না, ভর্তি হবে চাকরি পাবে না, চাকরি না পাইলে বেতন পাবে না। ব্যাপারটা ওরকম হলো যে আমরা হয়তো ইলেকশনে কালকে যাচ্ছি, কিন্তু ইলেকশনের মেইন স্টেক হোল্ডার তো অভ্যুত্থানের শক্তি, যারা নির্বাচন অংশগ্রহণ, যে দল অংশগ্রহণ করতেছে তাদের ভিতরে তো এতদিন বাহাস দেখলাম, একটু পার্থক্য দেখছি। আগে নাম ধরে সমালোচনা করত, এখন নাম ধরে সমালোচনা না, ইনডাইরেক্টলি একটি দল এরকম বলা হয়, একটি দলের প্রধান, একটি দলের নামক এরকম বলছে, পার্থক্য এই। সুতরাং নির্বাচনে এরপরে ধরেন নির্বাচন হলো ধরেন যে কোনোভাবেই হলো, ধরেন নির্বাচন তো এখন যদি সব ভোটাররা যদি ভোট সব আসে না, অন্তত যারা ভোট দিতে চায় তারা যদি নিরাপদে ভোট দিতে পারে, তারা যদি ভোট গণনা সঠিক হয় এবং এটা গ্রহণযোগ্য হয়, তাহলে তো বলবো যে একটা নির্বাচন হলো। এর পরে অবস্থাটা কি হবে, যে আপনার সংস্কার পরিষদ বসবে, আপনার সংসদ সদস্য, সংসদ নির্বাচন হবে এবং গণভোট একই সাথে হবে। গণভোট প্রেসিডেন্টের আদেশে 4টে দফা দিয়ে হানা ভোটে দেওয়া হচ্ছে। আপনি বলেন এটা তো আদেশটা সাংবিধানিক সরকার, এটা তো আদেশটা অবৈধ, তাহলে কি দাঁড়াবে? আপনার এই সংবিধান ও এই যে সংস্কার 4 দফা, এই 4 দফা তো আপনার গণপরিষদ, সংস্কার পরিষদের কাছে দেওয়া হবে, তারা 180 কার্য দিবস পর্যন্ত সংস্কার করবে, কিন্তু সেখানে সভাপতি থাকবে, সহসভাপতি থাকবে, সংসদ সদস্য। আপনি বলেন তো, ধরেন আরো 1 মাস, সেটা বাদ দেন, আপনি বলেন তো ইলেকশন হবে, বিএনপি জেতার সম্ভাবনা জিতবে অথবা ধরেন জামাতি জিতলো,
আবার 180 ওয়ার্কিং ডেজ মানে 7 মাস, কমপক্ষে 8 মাস। এটা বসে থাকবে, তারা বসে থাকবে, দেশে অরাজকতা তৈরি হবে না? তো এটার ব্যাপারে তো কেউ চাপে এই আলোচনাগুলো যখন আসছে, তখন সরকারের পক্ষ থেকে আইন উপদেষ্টা বলছে যে 18 তারিখের মধ্যে নতুন সরকার গঠন হবে। হ্যাঁ, গঠন হবে, এটা আগের থেকে বললেই হতো। দ্রুততম সময়ের মধ্যে তাদেরকে শপথ পড়ানো হবে, শপথ এমনটাই পড়ানো বলা হবে। হচ্ছে। তো শপথ পড়ালো, কিন্তু সংসদ হইল না। আমার কথা হলো সরকার গঠন হবে, তো শপথই গণপরিষদের লোকরা শপথ পড়ালো, এটা তো সব তো গিলোটিন হচ্ছে। আপনার আদেশ দিয়ে তো এই হানা ভোটের অবৈধ। সাংবিধানিক সরকার 106 অনুচ্ছেদ অনুযায়ী প্রেসিডেন্টের, সুপ্রিম কোর্টের আপনার পরামর্শ অনুযায়ী সংবিধান সমুন্নত রাখার জন্য ওত নিয়েছে। তো আমার কথা, সংবিধানের মৌলিক সংস্কার করার এখতিয়ার তো এই সরকারের নেই। তো এটা করতেছে সবগুলো দল, 30টা দল বসছে, 52টা নিবন্ধিত দল ছিল। ধরেন এদের আদেশ আপনার ধরেন এটা ঠিক আছে, যদি কেউ সু করে কোর্টে যায় যে নিবন্ধিত দল 52টা, তার ভিতরে 30টা দল বসে ইয়ে করলেন, তারপরে সংস্কার 4 দফা তৈরি করলো, এখানে নোট অফ ডিসেন্ট্রি ছিল, সেগুলো হাওয়া, এগুলো নাই। এখন জুলাই এই যে ইশতেহার দিল বিএনপি, ইশতেহার তো ওই মানে নাই তো। কারণ বলা আছে যে জুলাই সনদে বলা আছে যে সংসদে যত অনুপাতে ভোট পাবে উচ্চ কক্ষে তত অনুপাতে। জুলাই সনদে তো এটা তো আপনার বিএনপি তো তার আগের জায়গায় আছে। বিএনপি বলছে যতগুলো সিট পাবে সংসদে ততগুলো উচ্চ কক্ষে। এম এ আজিজ, আমি ফিরি একটা, আপনি এর মধ্যে একটু পানি খান, আমি একটু বিরতি নেই, বিরতি নিয়ে ফিরছি আমাদের আজকের অনুষ্ঠানে। দর্শক থাকুন সাথে, আমরা ফিরে আসছি। দর্শক সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি প্রাক নির্বাচনী আলোচনা অনুষ্ঠানে। আমরা শেষ মুহূর্তের অপেক্ষায় আছি এবং আমার সাথে আজকে যেটি নিবেদন করছে আমানত শালুঙ্গি, এবং আমার সাথে আজকে এই আলোচনায় যুক্ত আছেন গোলাম মাওলা রনি এবং আছেন এম এ আজিজ। আমি আলোচনায় ফিরতে চাই। রনি ভাই, এই অংশে আপনার কাছে আলোচনায় শুরুতে আসতে চাই। আতঙ্ক এবং সংশয়, এর মধ্যে থেকেই নিশ্চয়ই নির্বাচনটি আগামীকাল আমরা দেখতে পাবো। অনেকেই বলছেন, মানে বিভিন্ন জরিপ আমরা দেখেছি গত কয়েকদিনে, বিভিন্ন জরিপ অনুষ্ঠিত হয়েছে, সেগুলিতে রাজনৈতিক দলগুলোর অবস্থান কিংবা কে কত ভোট পেতে যাচ্ছে বা কত শতাংশ ভোট পড়তে পারে, সেই তথ্যগুলো তুলে ধরা হয়েছে। আজকে একটি প্রতিবেদন এসেছে, দ্য নিউ ইয়র্ক এডিটোরিয়ালের প্রতিবেদন এটি, এবং সেখানে বলা হচ্ছে যে ভোটের ফলাফল নির্ধারণ করবে মূলত 3টি বিষয়। একটা হচ্ছে বিদ্রোহী প্রার্থী, যেটি আপনি বলেছেন এর মধ্যে, এবং আজিজ ভাইও কিছুটা আভাস দিয়েছেন, সেটি হলো বিএনপির মধ্যে আমরা বিদ্রোহী প্রার্থীর সংখ্যা অনেক বেশি দেখেছি। তরুণ ভোটারদের যে উপস্থিতি, সেটি আমরা এবার শুরু থেকেই বলেছি যে এবার প্রায় 5 কোটি ভোটার, তরুণ এবং নতুন ভোটার, এবং অনিশ্চিত বা দোদুল্যমান ভোটার। এছাড়াও বলা হচ্ছে আওয়ামী লীগের একটা বড় ভোট ব্যাংক রয়ে গেছে, তারাও কোথাও না কোথাও ভোট দেবে। মানে জয় পরাজয়ের যে নিয়ামক, সেটি রাজনৈতিক দলগুলোর মানে তাদের নিজস্ব জায়গা থেকে গণ্ডি পেরিয়ে এখন এই নিয়ামকগুলো তাদের জয় পরাজয় নির্ধারণে অনেকখানি ভূমিকা রাখবে বলে অনেকে মনে করছেন। রনি ভাই, আপনার মতে আর কোনো নিয়ামক আছে কিনা? প্রথমত এখানে আপনি যে কথাগুলো বললেন, কালকে নির্বাচনে তার একটিও কাজে আসবে না। তারা যেগুলো কথাবার্তা বলেছেন ওইগুলো জাস্ট এডিটোরিয়াল, তো কাগজে কথাবার্তা। প্র্যাকটিক্যালি যেটা হবে আগামীকাল, সেটা হলো যে যদি 20% or 25% ভোট সর্বোচ্চ মানে ভোট পড়ে, 25 থেকে 25% ভোট পড়ে, সেক্ষেত্রে জামাত বিস্ময়কর একটা ফলাফল করবে। বিস্ময়কর ফলাফল অর্থাৎ ভোট যত কম পড়বে জামাত তত বেশি সাইন করবে। এখানে ধরুন জামাত বলে তাদের 30%, আমি ধরে নিলাম যে তাদের 10% ভোট আছে। তো 10% ভোট যদি থাকে, তো এই 10% ভোট একেবারে বন্দুকের গুলির মতো, 10%ই একদম 100% উপস্থিত হবে, তারা ভোট দেবে। কিন্তু বিএনপির যে 35% আছে, তারা যদি ভোট কেন্দ্রে ব্যাপক মাত্রায় আসে তাহলে তারা সেই ভোটগুলো তারা পাবে। কিন্তু কম যদি হয় 20 to 25%, তো সেক্ষেত্রে জামাতের প্রার্থী বিস্ময়করভাবে এগিয়ে যাবে। দ্বিতীয়ত হলো যে যদি 50%, 60%, 70% ভোট হয়, তাহলে আপনি ধরে নিতে পারেন যে মোর দ্যান 200 যে সিট, সেই সিটে বিএনপির প্রার্থী তারা নিরঙ্কুশভাবে জয়লাভ করবে। তাহলে টোটাল আগামীকালের যে নির্বাচন, এই আগামীকালের নির্বাচনে সবচেয়ে বেশি নিয়ামক ভূমিকা পালন করবে ভোটারের উপস্থিতি।
যদি বেশি মাত্রায় উপস্থিত হয় বিএনপি জিতবে, কম মাত্রায় উপস্থিত হলে জামাত এখানে ভালো করবে। 2 নম্বর হলো যে এখানে নারী ভোট জামাতের পক্ষে যাওয়ার সম্ভাবনা খুব বেশি। এটা বিএনপির জন্য ঝুঁকিপূর্ণ, যে কয়জনই হোক না কেন নারী ভোট বিএনপির পরিবর্তে জামাতের দিকে বেশি যাবে। 3 নম্বর হলো যে নতুন ভোটার যারা আছে, তো নতুন ভোটার সম্পর্কে আজকের দিন পর্যন্ত বলা যাচ্ছে না। এর কারণ হলো আমি, আজিজ ভাই, ইভেন আমরা আসলে বিলো 30 যাদের যে মন মানসিকতা নারী এবং পুরুষ তাদেরকে বুঝি না, আমি রিড করতে পারি না। তারা হঠাৎ অদ্ভুত কথা বলে, মুড সুইং, অদ্ভুত কাণ্ড করে, অদ্ভুত কথা বলে। এই কথা নাই বার্তা নাই 12টার সময় তাদের বার্গার খেতে ইচ্ছা করে, আবার সারা রাত জেগে থাকে। কোনো কথাবার্তা বললে সেই মাথা নুয়ে থাকে, মুচকি হাসে, অদ্ভুত। এখন এই যে বিলো 30 যে ভোটাররা আছে, কালকে হঠাৎ করে সকালবেলা তাদের কি মোড হয়। ইন জেনারেল একেবারে অজপাড়ায় যারা দরিদ্র, এরাও এই জেনারেশনে এখন সে দিনে ঘুমায়, সারা রাত জেগেছে ফেসবুক করে 12টা 1টা পর্যন্ত ঘুমায়। কালকে তারা কটা পর্যন্ত ঘুমাবে এটা উই ডোন্ট নো, আমরা জানি না। এমন আছে খুব সকালবেলা তারা উঠে মুড সুইং করে একেবারে সবাই চলে গেল। আর তরুণ ভোটারদের মধ্যে একটা বিরাট অংশ জামাতের সাপোর্টার, এতে কোনো সন্দেহ নেই। তো সেই তরুণ ভোটাররা যদি ভোট কেন্দ্রে উপস্থিত হয়, বিএনপির খবর আছে আজকের এই দিনে। আর তারা যদি ঘুমিয়ে থাকে 12টা পর্যন্ত, আর যদি বলে যে না ভোট দিতে যাব না, তাহলে বিএনপি তুলনামূলকভাবে নিরাপদ থাকবে। তাহলে দেখুন যে অপরচুনিটিসগুলো ভোটার উপস্থিতি 37% ভোট, আচ্ছা বলছে, অর্থাৎ ভোটার উপস্থিতি কম হলে জামাতের জন্য ফেভার হবে। আর যদি নারী ভোট বেশি হয় জামাতের জন্য ফেভারেবল হবে। তরুণরা যদি ভোট দেয়, এখানে শিবির জামাত এই যথেষ্ট, আপনি দেখবেন ইদানিং যারা তরুণ বিলো 30 তাদের একটা বিরাট অংশ এই মুখে খোঁচা দাঁড়িয়ে রাখবে, নামাজ ঠিকমতো পড়ুক আর না পড়ুক তারা বেহেশতে বিশ্বাস করে, এবং অতিমাত্রায় দক্ষিণপন্থী তারা হয়ে গেছে, নিয়তি নির্ভর হয়ে গেছে। তো এই জিনিসটা আমরা বিএনপি বা আমরা যারা আওয়ামী লীগ করি তারা ওই তরুণদের মধ্যে ওই জিনিসটা আমরা ঢুকাতে পারিনি। এদের মধ্যে সেটা হেফাজত বলেন, তারপরে তাবলিগ বলেন, জামাত বলেন, মোটামুটি তাদের মতাদর্শগুলো তরুণদের একটা বিরাট অংশের মধ্যে ঢুকে গেছে। আর খুব অল্প সংখ্যক তরুণ আছে যারা বিপথে গেছে, কেউ হয়তো গাঁজা খায়, কেউ হয়তো ড্রিঙ্কস করে বা বাজে কাজকর্ম করে, তাদের সংখ্যা অল্প, কিন্তু একটা বিরাট অংশ তারা কিন্তু ধর্মভিত্তিক যে বিশ্বাস চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত, তারা বিএনপিকে ভোট দেবে না। তো এই যে একটা সমীকরণ চলছে, সেই সমীকরণের ভিত্তিতে আগামীকাল ভোটটা যে আসলে কার পক্ষে যাবে আমরা কেউ বলতে পারি না। যদি কেউ বলে সে মিথ্যা কথা বলবে। এর বাইরে যেটা আছে ম্যাটিকুলাস ডিজাইন, আমরা যেহেতু 3টি নির্বাচনে ম্যাটিকুলার ডিজাইন দ্বারা প্রতারিত হয়েছে, ফলে সিঁদুরে মেঘ দেখলে যেমন ঘর পোড়া গরু ভয় পায়, একইভাবে আমরা কিন্তু সেই ম্যাটিকুলাস ডিজাইনকে ভয় পাচ্ছি, যে কোনো সময় একটা ম্যাটিকুলাস ডিজাইন যে কোনো পক্ষ থেকে হতে পারে। আমাদের দেশের লোকজন প্রশাসনকে খুবই ভয় পায়। তো কালকে যেমন প্রশাসন লেফট রাইট করছে, সবাই AK-47 রাইফেল নিয়ে ঘুরছে। একদম পুলিশের এক কর্মকর্তা দেখলাম যে তার বক্তব্য ভাইরাল হয়ে গেছে। তিনি বলেছেন যে কেউ ভোট কেন্দ্রে গিয়ে ব্যালট বাক্স ছিনতাই করতে পারবে না, কারণ আমাদের সবার হাতে AK-47 রাইফেল থাকবে। তো এই অবস্থাতে আসলে ভোট কেন্দ্রে ভোটারের উপস্থিতি মানে গন্ডগোল করবে, মাস্তানি করবে, তাফালিং করবে, ব্যালট বাক্স ভরবে, এই জিনিসটা হবে না। এই জিনিসটা হবে না। এখানে পরিস্থিতি ভালো থাকলে ভোটাররা বেশি যাবে, পরিস্থিতি ভালো না হলে ভোটাররা কম যাবে। কিন্তু ওই যে ভোটার যদি কম যায় এবং সেক্ষেত্রে যদি কোনো ম্যাটিকুলাস ডিজাইনে 10% ভোটকে, 5% ভোটকে বা 25% ভোটকে যদি কেউ 50%, 60%, 70% বানানোর চেষ্টা করে, ওটা কিভাবে ফেরানো হবে বা এটা কারা করবে? বিএনপি এটা করতে পারবে না। বিএনপির এই ম্যাটিকুলাস ডিজাইনের মানে কোনো জিনিসই বিএনপির কাছে নেই। তো কাজেই সংশয় আছে, অনেকগুলো সংশয় আছে। রনি ভাই, আবারও সেই সংশয়ে আপনি এসে দাঁড়িয়েছেন। আমি একটু আজিজ ভাইয়ের কাছে একটু যেতে চাই, তার প্রেডিকশন কি বলছে? আজিজ ভাই, কত শতাংশ ভোট পড়তে পারে, কিংবা জয় পরাজয়ের যে হিসাবটা? আপনি শতাংশ তো আমি অ্যাস্ট্রোলজার না, বলতে পারবো না। তবে আমি এটা বলি যে অনেকগুলো জরিপ হয়েছে, তবে এই জরিপ সবসময় যে ঠিক যে জরিপে যা ফাইন্ডিংস এটি হয় এমনটি না। যেমন 1991 সালে দেশি বিদেশি সকল জরিপ বলেছে আওয়ামী লীগ সরকার গঠন করবে। বিএনপি নিজেরাও ভাবছে নির্বাচনে ফেল করবে। তারা কিন্তু অলরেডি হরতাল ডেকেছিল।
আওয়ামী লীগ কিন্তু অলিখিতভাবে ক্যাবিনেট ফর্ম করে ফেলছিল, বেরসিক জনগণ ভোট দিয়ে বিএনপিকে জিতাই দিছে। তো সুতরাং আমি এবারে বলবো, এবারে আগের ওইবারের অবস্থা আর এবারের অবস্থা পার্থক্য আছে একটা অভ্যুত্থানের পরবর্তী সময়। যেমন ধরেন এবারে জামাত নিজে কিন্তু তার অবস্থা আগের দিকে বেশ আগায় গেছিল, কিন্তু এখন কিন্তু দুর্বল করে ফেলছে নিজেরাই। ওই ব্যস্ত টিকিট বিক্রি করা, এই যে অস্ত্র সংগ্রহ করা, এই যে টাকা পয়সা খরচ করা, নারী সংক্রান্ত বিষয়। যেমন নায়েবে আমি তাহের সাহেবকে জিজ্ঞেস করছে যে আপনাদের তো অনেক লোক রিপোর্টে দিয়ে অনেক লোকই পরকীয়া করতেছে, তো প্রায় 100 পরকীয়া হয়ে গেছে, তারপরে ছাত্র ছাত্রীকে হোম করতেছে, রেপ করতেছে, এটা কি? তখন উত্তর দিছে যে ধর্ষণের চেয়ে পরকীয়া ভালো। তো বলেন এইসব জিনিসগুলো তো ভাবতেছে। আর এটার সাথে রিলেটেড হচ্ছে যে তারা আগে বলতো আমরা কোরআনের শাসন চাই, কোরআনের আইন চাই, আর সৎ লোকের শাসন চাই। এখন কিন্তু আর বলে না। আগে আবার এই জামাত এবং ইসলামিক অনেক দল থেকে স্লোগান উঠেছে, আমরা হব তালেবান, বাংলা হবে আফগান। হ্যাঁ, এটাও হয়েছে। আবার দেখেন এবারের নির্বাচনের আগে 11 দল থেকে আফগানিস্তানে ভ্রমণ করছে। আবার এই সরকারও আফগান থেকে দাওয়াত দিয়ে লোক নিয়ে আসছে, আনঅফিসিয়ালও আসছে, এই ভিজিটগুলো করছে। তখন আফগানিস্তানে একটা ফৌজদারি আইন বদল হয়েছে, এটা আমাদের দেশের পত্রিকাগুলোতে ছাপা হয়েছে, তো অনেকগুলো পত্রিকায়। সেখানে বলছে যে আফগানিস্তানে আলেমরা দায় মুক্তি দেওয়া হয়েছে, অর্থাৎ কোনো অপরাধ করলে আলেমদেরকে শুধু পরামর্শ দেওয়া হবে, আর উচ্চবিত্ত যারা আছে তাদেরকে আপনার নির্দেশ দেওয়া হবে, আর যারা মধ্যবিত্ত থেকে নিচে আছে তাদেরকে শাস্তি দেওয়া হবে, এবং একদম নিম্নের মানে গরিব দুঃখী লোকদের কাছে তাদেরকে দাস করা হবে, আর নারীরা 5ম শ্রেণী পর্যন্ত পড়তে পারবে। তো এইটা কিন্তু মানুষ দেখেছে, এটা দেখেছে। এখন কারণ হচ্ছে জামাত ইসলাম আগে শরিয়া আইনের কথা বলতো, এখন বলে শরিয়া আইন ধাপে ধাপে এখন করা হবে, বাস্তবায়ন করা হবে। যেমন ইশতেহার দিছে, তাদের তো এই রাজনীতিটা পরিষ্কার না এখনো, এই জায়গা তো ওইটাতে বলে নাই। তাদের বলতে হতো যে তাদের রাজনীতিটা কি, মানুষটা বুঝতে হবে, সে এখনো বুঝতে পারে না। যার ফলে এখন যেটা হয়েছে যে দেশের এখন একটা বিরাট পরিবর্তন ঘটছে। সবগুলো দলের সদস্য বা অন্যরা তারা কিন্তু ভাবতেছে আমরা কি অন্ধকার যুগে যাব নাকি একটা গণতান্ত্রিক দেশের মধ্যে থাকবো। এই কারণে ধরেন আমার ধারণা আওয়ামী লীগের যে সদস্য যারা আছে, কার্যক্রম নিষিদ্ধ সদস্যদের ভিতরে হয়তো যারা ভোট দিবে তারা আমার ধারণা বিএনপিকে ভোট দিবে। তারপরে ধরেন মাইনরিটি আছে যারা সংখ্যালঘু, তারা তো বোঝেই তো শরিয়া আইন ধাপে ধাপে বাস্তবায়ন হলেও তো তাদের বাংলাদেশ নাই, তারাও ভোট দিবে আমার ধারণা। এখন প্রশ্ন হচ্ছে যে ধরেন নারী আমি নারায়ণগঞ্জে ছিলাম, আমার বাবা কন্ট্রাক্টরি ব্যবসা করতো, ওখানে আগে তো বিশুদ্ধ খাবার ছিল। আমি আমার কাছে মনে করছে যে ডানফিটা নারায়ণগঞ্জ যাই না, আমাকে রাখছে। আর হোটেল ছিল, হোটেলের পাশে মসজিদ ছিল, ওইখানে আমি বিশুদ্ধ খাবার খাইতাম, আর ওই মসজিদে যাইতাম। আমাকে তবলিগ তখন ধরে এমন হয়েছে আমি মসজিদ ছাড়া আর চলি না। আজিজ ভাই ফিরে আসি একটা বিরতির পরে এসে নিশ্চয়ই আরো বিস্তারিত যাবো। দর্শক একটা বিরতি নিচ্ছে, ফিরছি একটু পরে, সঙ্গে থাকুন। অনুষ্ঠান আমরা শেষ মুহূর্তের অপেক্ষায় আছি। নিবেদন করছে আমানত শালুঙ্গি এবং আমার সাথে রনি ভাই আছেন, এম এ আজিজ আছেন। আমি আলোচনায় ফিরে যেতে চাই। রনি ভাই আবারও আপনাকে দিই, গল্পটুকু শুনে নেই। আচ্ছা ঠিক আছে আজিজ ভাই, একটু গল্পটা শুনি না। বিষয়টা হচ্ছে তখন তবলিগ আমাকে এমন ভাবে মগজ ধোলাই করলো, পৃথিবীটা শুধু ওই মসজিদের ভিতর আমার। তখন আমার আব্বা আমাকে আবার দেশে পার্সেল করে দিল। তো যাই হোক, এখন জামাতের যে স্কুলিংটা হয় শুরুর থেকে, এই যে নারীরা দেখেন হিজাব পরে, সব পরে, কিন্তু তারা কিন্তু পরিবর্তন হবে না। যে নারীরা শরিয়া আইন হলে যে চোখ বার করা ছাড়া থাকতে পারবে না, খালি রানীর মতো বাসায় থাকবে, বাচ্চা পয়দা করবে, এছাড়া কোনো চাকরি নাই বাকরি নাই, এগুলো হবে তো ফাইনালি। কিন্তু তারপরেও তারা কিন্তু এটাকেই ওই মনোজগৎ এমনভাবে পরিবর্তন হয়ে গেছে, তাদের কোনো পরিবর্তন হবে না, জামাতের ভোট হবে। তবে এইগুলি করতে গিয়ে
অন্য যে নারীরা তাদের ভিতরে কিন্তু পরিবর্তন এসে গেছে। দ্বিতীয়ত আছেন যে সংখ্যালঘু তো বললামই, এখন তরুণ ভোটার, এটা ঠিক 4 কোটি তরুণ ভোটার আছে। এরা কিন্তু মনে রাখবেন এদের একটা অংশ কিন্তু বিভিন্ন দলের সদস্য আছে। তারপরে আমাদের দেশে পারিবারিক একটা সংস্কৃতি আছে, পরিবারের সিনিয়রদের প্রভাব থাকে এজন্যে। দ্বিতীয়টা 30 জন মানুষ জামাতে আশ্রয় নিছে, অভ্যুত্থানের শক্তি আউট। সুতরাং এই তারা যে তরুণদের যে সেই দর্শনের ভিতরে থাকবে, এখন তরুণরাও তো বিব্রত যে তাদের এনসিপিতে এই ইলেকশনের পরে আসলে কতটুকু এক্সিস্ট করবে, থাকবে ছোট ছোট দলের মতো থাকতে পারে। অভ্যুত্থানের শক্তি আউট, সেক্ষেত্রে কি অভ্যুত্থান ব্যর্থ? আমরা তো সেটাই ধরে নিব আজ। না না, অভ্যুত্থান ব্যর্থ না, অভ্যুত্থান তো একটা জায়গায় আসছে, কিন্তু অভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল, পুরা প্রত্যাশা, সেটা আর পূরণ হচ্ছে না। এখন তো এটা চিন্তাই হয়ে গেছে, ধরেন বিএনপি আওয়ামী লীগের জামাতের মধ্যে চিন্তাই হয়ে গেছে। কারণ এনসিপি যদি টুকরা টুকরা না হতো তাহলে অন্তত পক্ষে তাদের তো একটা ব্র্যান্ড ভ্যালু ছিল। তারা 3 জন উপদেষ্টা ছিল, তারা এখন উপদেষ্টা নাই। তারা যদি নির্বাচন করতো আলাদাভাবে বা নাও করতো, তাও প্রেসার গ্রুপ থাকলে এই দলগুলো যে আমরা যে এই 54 বছরে আমাদের আকাঙ্ক্ষা পূরণ হয় নাই, সেটা আমরা আশা পাইতাম। আমরা তো এনসিপির পক্ষে থাকতাম, ক্রিটিসাইজ করতাম না, চেষ্টা করতাম যে অন্তত প্রেসার গ্রুপ হিসেবে থাকুক। কিন্তু এনসিপি ভেঙে ধরেন এক দল জামাতে 30 জন চলে গেছে, আর একটা দল করে ফেলছে, কিছু লোক রিজাইন করে চলে গেছে, নারীরা অনেকে স্বতন্ত্র ইলেকশন করতেছে। তো এই এনসিপি আর দাঁড়াবে কি করে বলেন, দাঁড়াবে কি করে? এদিকে দেখেন ইউনিভার্সিটিগুলোতে শিবিরের আবরণে অনেকে জিতছে, কিন্তু 2টা ইউনিভার্সিটির কিন্তু ভিপি অলরেডি জাহাঙ্গীরনগর, এরা কিন্তু বিএনপিতে যোগ দিয়ে পাচ্ছে। সুতরাং এটা এক্সিস্ট ফাইনালি করবে, এটা আমার কাছে মনে হয় না। বহু বছর পরে, মানে আমরা যতদূর জানি বিএনপি এবং জামাত একজন আরেকজনের সাথে জোটগত সম্পর্ক তাদের অনেক দিনের ছিল। এই নির্বাচনে এসে বিএনপি জামাতের এবং জামাত বিএনপির সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী, এবং এতটাই প্রতিদ্বন্দ্বিতাকে অনেকখানি শত্রুতার পর্যায়ে তারা নিয়ে চলে গেছে। এখন যদি একটু বলতে চাই যে এই একে অন্যের প্রতিদ্বন্দ্বী হিসেবে তারা কতটুকু সফল হলো, আপনি কি বলবেন? এই প্রশ্নটি আমি রনি ভাইকেও করবো। এম এ আজিজ ভাই। না, প্রতিদ্বন্দ্বিতায় ধরেন এটা ইলেকশন, জামাত প্রথম থেকেই বলছে যে ইসলামিক পার্টিগুলোর সব ভোট এক বাক্সে ফেলানো, সেটা কিন্তু পারে নাই। ইসলামিক দেখেন 173টা সেক্ট আছে মুসলমানদের। আমাদের বাংলাদেশে দেখেন বাবুনগরী বলে যে জামাতকে ভোট দেওয়া হারাম, আমাদের বায়তুল মোকাররমের ইমাম সাহেব বলে জামাত ইসলামিক দল না। ইসলামিক আন্দোলন বাংলাদেশ জামাতের পরেই ভোট ব্যাংক তাদের বেশি, তারাও বলছে যে এটা ইসলামিক দল না। সুতরাং বিএনপির সাথেও 3টে ইসলামিক দল আছে। তো সুতরাং ধর্মভিত্তিক যে দলগুলি, সে দলগুলোও কিন্তু বিভক্ত আছে, অনেক ভাগে বিভক্ত। সুতরাং আমার কাছে মনে হচ্ছে এবার ইলেকশনে যদি ইলেকশন শেষ পর্যন্ত হতে পারে, সেন্টারে গোলমাল না হয়, কারণ অর্ধেক সেন্টার ঝুঁকিপূর্ণ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। অস্ত্র আসতেছে, অস্ত্র মার্কেটে আছে, প্রার্থীগুলোর বডিগার্ড আছে, অস্ত্র আছে, সেখানে 2 জন পুলিশ থাকবে আর আনসার মিলে থাকবে 15 জন। 15 জন টবাত আছে। কিছুদিন আগে দেখলেন না, মাহাদির নামে এক ছেলে, বাচ্চা ছেলে, হেতে যা ওসিকে ধমক দিল যে থানা পোড়া দিছি আমরা, এই সেই, এগুলো ছাড়তে হবে, ছাড়ছে। রাতে আবার আদালতে গেছে, তাদেরকে বেল দিয়ে দিছে। তার মানে হচ্ছে যে আমার কাছে মনে হচ্ছে বিচারকও ট্রমায় আছে, এখন পুলিশও ট্রমায় আছে। এখন ধরেন নির্বাচনে গোনার সময়, ধরেন নির্বাচন হইল, গোনার সময় একটা আওয়াজ আসবে না বাইরে, আমাকে এগিয়ে আছে, যে ফেল পক্ষ আছে, সে তো তখন স্টম্প করবে। পুলিশ বড় জোর আকাশের দিকে গুলি করবে, পুলিশ তো মানুষের দিকে, কে থামাবে বলেন? আর্মির স্ট্রাইকিং ফোর্স থাকবে, থানা হেডকোয়ার্টার নাই, জেলা হেডকোয়ার্টারে, কে রক্ষা করবে বলেন? সুতরাং অভ্যুত্থানের শক্তি যদি একসাথে না হয়, একমত না হয় নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের জন্য, ভোটাররা ভোট কেন্দ্রে যাবে, ভোটাররা ভোট দিতে পারবে, নির্বিঘ্নে ভোট গণনা সঠিক হবে, হ্যাঁ, তারপরে তার প্রত্যাশিত লোক নির্বাচিত হবে, এবং তারপরে নির্বাচিত হওয়ার সাথে সাথে যে দল মেজরিটি পাবে তাকে আবার সরকার গঠন করার জন্য আমন্ত্রণ জানাতে হবে, সরকার গঠন করতে হবে। প্রত্যেকটা জায়গায় হার্ডেল আছে, কোথায় যে প্যাচ লাগবে এটা তো বলা মুশকিল। অসংখ্য ধন্যবাদ এম এ আজিজ ভাই। নিশ্চয়ই আমরা নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। রনি ভাই, এই যে বললাম প্রতিদ্বন্দ্বী, মানে একেবারে জোট সঙ্গী থেকে প্রতিদ্বন্দ্বী, এই বছরের ব্যবধানে আমরা দেখতে পাচ্ছি এরকম একটা চিত্র। কতটুকু সফল হলো বিএনপি জামাতের প্রতিদ্বন্দ্বী কিংবা জামাত বিএনপির প্রতিদ্বন্দ্বী হিসেবে?
এটা ভালো হচ্ছে না। ভালো হচ্ছে না এই কারণে হয় কি, বন্ধু যদি কখনো শত্রুতে পরিণত হয় তাহলে সেই শত্রুতাটা খুব নির্মম হয়ে যায়, ভীষণ রকম নির্মম হয়ে যায়। বিএনপি এবং জামাত দীর্ঘদিন পাশাপাশি ছিলেন, তারা একে অপরের গোপন কথা জানেন, তাদের শক্তিমত্তার সম্পর্কেও ধারণা আছে। তো কাজেই তারা যখন আলাদা হয়ে যাবেন এবং একে অপরের সম্পর্কে বিষোদ্গার করবেন, গোপন কথাগুলো বলবেন, তাহলে বিএনপি এবং জামাত, তাদের যারা প্রতিপক্ষ রাজনীতিবিদ আছেন, রাজনৈতিক দলগুলো আছেন, তারা এটার মজা নেবে এবং দূর থেকে তারা তালি বাজাবে। যা হয় আমাদের গ্রাম অঞ্চলে সেটি হলো, আপন ভাইয়ের মধ্যে গণ্ডগোল হচ্ছে, নিকট আত্মীয় পাড়া প্রতিবেশীর মধ্যে, ইভেনকি স্বামী স্ত্রীর মধ্যে যখন ঝগড়াঝাটি হচ্ছে, আপনি দেখবেন স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়াঝাটি হলে তারা ওই যত গোপন কথা বলে দেয়, হ্যাঁ, খুব অকথ্য ভাষায় গালাগাল বিশেষ করে গরিব মানুষের মধ্যে হয়। আর পাড়ার প্রতিবেশীরা 100, 150, 200 লোক সেই ঘেরাও করে মজা করে সেই বক্তব্য শুনে, স্বামী স্ত্রীর ঝগড়া তারা শুনে আর কি। এটা কিন্তু আমাদের একটা কালচার। তো সেই দিক থেকে বিএনপি এবং জামাত 2001 থেকে 2006 সাল পর্যন্ত তারা সরকার চালিয়েছে। তো সেক্ষেত্রে বিএনপি যে ভালো কাজগুলো করেছে তা যেমন সবাই জানি, মন্দ কাজগুলো আমরা জানি না কিন্তু জামাত জানে। আবার জামাত কি মন্দ কাজগুলো করেছে সেটাও কিন্তু বিএনপি জানে, এবং এই কথাগুলো যখন সামনে সামনে চলে আসবে খিস্তি করতে করতে, এটা আমাদের রাজনীতির ভারসাম্যতা নষ্ট করবে। 1। 2 নম্বর হলো যে আপনার খুব ঘনিষ্ঠ বন্ধু, অসম বন্ধু কিন্তু অসম, আপনি তাকে বন্ধু হিসেবে মনে করেন, আপনি মনে করেন যে জাস্ট লাইক মাই অ্যাসিস্ট্যান্ট, আমার একটু ব্যাগ টানা দরকার, জুতো টানা দরকার, একটা লোক পাশে দরকার, পিঠে হাত বুলিয়ে বুলিয়ে তারপরে শেষে আপনি তাকে রাখেন। আর অন্যদিকে যে আপনার সাথে চলছে সে মনে করে যে আমি ম্যাডামের বন্ধু, ঘনিষ্ঠ বন্ধু। তো এরকম একটা সাইকোলজিক্যাল একটা দূরত্ব থাকে। তো বিএনপি এবং জামাতের মধ্যে ঠিক এরকমই একটা সাইকোলজিক্যাল দূরত্ব। জামাত মনে করে যে আমরা বিএনপি সহযোগী, আমরা না হলে বিএনপি ক্ষমতায় যেত না। আর বিএনপি মনে করে যে আমরা যদি দয়া না করতাম তাহলে জামাতের কোনো অস্তিত্ব থাকতো না। ফলে এই সময়টাতে জামাত যা কিছু বলছে করছে, বিএনপির লোকজন মনে করছে এরা অকৃতজ্ঞ, এরা উদ্যত, এরা বেহায়া, এরা বেশরম, এরা বেয়াদব, আমরা তাদেরকে বাঁচিয়ে রেখেছি, ক্ষমতায় নিয়েছে, আমাদের যদি সাহায্য না থাকতো, সহযোগিতা না থাকতো, তারা তো বাংলাদেশে সার্ভাইভই করতে পারতো না। তো এই যে মনস্তাত্ত্বিক যে অবস্থাটা বোঝার চেষ্টা করেন, এবং এই ক্ষেত্রে যখন এইরকম দুটো পক্ষের সংঘাত বা বেঁধে যায়, প্রকৃতি এখানে খুব নিষ্ঠুর খেলা খেলে। সেখানে ইনফেরিয়ার, আপনি যাকে ইনফেরিয়ার মনে করলেন, তার হাতে আপনার পতন হবে। মানে এখানে জামাত এবং বিএনপির মধ্যে যে বিরোধ হয়, এই বিরোধের মধ্যে যদি কখনো ফলাফল আসে এবং সেই ফলাফল যদি প্রকৃতি নির্ধারণ করে দেয়, তাহলে জামাতের বিজয় হবে, বিএনপির পরাজয় হবে, এবং এটাই প্রকৃতির নিয়ম। আপনাকে জাস্ট একটা ছোট্ট বাস্তব উদাহরণ দিই। বাংলাদেশের কিংবদন্তির রাজনীতিবিদ, সাংবাদিক আনোয়ার হোসেন মঞ্জু, ইত্তেফাকের মালিক এবং সম্পাদক, তার একজন পিএ ছিলেন, এরকম মহারাজা নাম, পিএ ছিলেন। তারপরে পিএ নাকি পরে এবার পিএস হয়েছে। এই গত 24-এর নির্বাচনে সে ইলেকশন করে এই আনোয়ার হোসেন মঞ্জুকে সে পরাজিত করেছে, সেই পিএস বা পিএ সে সংসদ সদস্য হয়ে গেছে। এই বাস্তব অবস্থা। তো এরকম হয়, মানে তোমার বুধিবে যে গোকুলে বাড়িছে সে। তো সেই ক্ষেত্রে এই যে তাদের যে এই শত্রুতা, এই শত্রুতাটা শেষমেশ তো বিএনপিকে ঠকাবে। বিএনপিকে যেভাবেই করে না কেন, জামাত মানে যদি এখানে পরাজিত হওয়ার পরে সে বিজয়ী হবে, আর বিএনপি যদি বিজয়ী হয় তাও সে পরাজিত হবে। এর কারণ হলো কি, বিএনপির মতো একটা দলের সঙ্গে আসলে প্রতিদ্বন্দ্বিতা আওয়ামী লীগকে মানায়, আবার আওয়ামী লীগের মতো একটা দলের সঙ্গে প্রতিযোগিতা আসলে বিএনপিকে মানায়। আওয়ামী লীগ বিএনপিকে দূরে সরিয়ে রেখে সে প্রতিযোগিতা করেছে রওশন এরশাদের সঙ্গে, সে প্রতিযোগিতা করেছে জিএম কাদেরের সঙ্গে, সে বিরোধী দলের নেতা বানিয়েছে হাসানুল হক ইনুকে, তারপরে শেষে অন্যান্য যাদেরকে বানিয়েছে। এতে করে দেখেন আজ আওয়ামী লীগ পুরো নেতৃত্ব শূন্য। এবং এই বাংলাদেশে কেন ইমাজিন, যে দলটি স্বাধীনতা সংগ্রামে নেতৃত্ব দিয়েছে, যে দলটি এই পরপর 3 বার, এর আগে একবার 4 বার, বঙ্গবন্ধু জমান একবার, টোটাল 5 বার পরপর ক্ষমতায় ছিল, এই দলের মধ্যে এই মুহূর্তে এই বাংলাদেশে আপনি এখন ঘোষণা দেন যে আমি 100 কোটি টাকা পুরস্কার দেব, 100 করোড় টাকা পুরস্কার দেব, বিএনপি না আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির কোনো মেম্বার, সেন্ট্রাল কমিটির মেম্বার জাস্ট গুলিস্তানে গিয়ে ওই আওয়ামী লীগ অফিসের সামনে 24 ঘন্টা দাঁড়ায় থাকবে, এই সাহস যে দেখাবে তাকে আমি 100 কোটি টাকা দেব, আপনি খুঁজে একজনকেও পাবেন না। তো এটা তো হওয়ার কথা ছিল না। 75-এর 15ই আগস্টে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে বহু আওয়ামী লীগ নেতা অস্ত্র তুলে নিয়েছে,
বহু মানুষ রাস্তায় নেমেছে বিদ্রোহ করার জন্য, তাদের একটা মোরাল ক্যারেজ ছিল। কিন্তু এইবার কি হলো, 15 বছর ক্ষমতায় থাকতে থাকতে পোলাও কুরমা বিরিয়ানি কালিয়া কোপ্তা খেতে খেতে এমন একটা অবস্থা হয়েছে, যুদ্ধ করা বিপ্লব করা এগুলো করার সেটা মনে করে যে আমি যা চুরি করেছি এটা ব্যাংকে আছে, দেশে আছে, বিদেশে আছে, সুইজারল্যান্ড আছে, এগুলো সারা জীবন পায়ের উপর পা তুলে খেলেও শেষ হবে না। কি দরকার বাবা গো আমার ওই কাজ করার, রাজনীতি করার। ঠিক একই অবস্থা ধরুন প্রতিদ্বন্দ্বী, আজ আপনি দেখেন দুটো কোম্পানি, চায়নের দুটো কোম্পানি, এর মধ্যে একটা কোম্পানি হলো পৃথিবীর যত এই যে বিভিন্ন পোর্টগুলোতে ক্রেন তৈরি করে, এই ক্রেন তৈরির একমাত্র কোম্পানি পৃথিবীতে, মানে টোটাল এই ক্রেন ব্যবসার 100% ব্যবসা এই চাইনিজ কোম্পানি করে। তো তারা এই তাদের এই যে একছত্র আধিপত্য বিশ্ববাজারে, তাদের খুশি হওয়ার কথা না, কিন্তু তারা খুশি হয়নি। তারা একটা বাজেট তৈরি করেছে $20 বিলিয়ন, যে তাদের প্রতিদ্বন্দ্বী সৃষ্টি করার জন্য, অর্থাৎ যারা এই ক্রেন ব্যবসায় আসবে তারা তাদেরকে ফাইন্যান্সিয়াল সাপোর্ট দেবে যেন তাদের সঙ্গে তাদের একটা কম্পিটিশন হয়। মানে শক্তিশালী একটা বিরোধী দল, শক্তিশালী একটা বিরোধী দল জাতীয় সংসদে নেই, এই অভিযোগ আমরা সরকার দলীয় বিভিন্ন নেতার মুখেও শুনেছি গত কয়েক বছর। এরকমই কি এবারের নির্বাচনেও আমাদেরকে ওই সরকার দলের পক্ষে শুনতে হবে যে একটা শক্তিশালী বিরোধী দল থাকলে সংসদের চেহারা পাল্টে যেত? এম এ আজিজ ভাই, দেখেন, শক্তিশালী বিরোধী দল হলেই যে নির্বাচন সংসদ শক্তিশালী হয় এমনটি না তো। শক্তিশালী লোকও লাগে। আবার বিএনপি আওয়ামী লীগই তো সরকার গঠন করছে, বিরোধী দলেও থাকছে, শক্তিশালী হয়েছে? হয় নাই তো। অর্থাৎ গণতান্ত্রিক চর্চাটা দলের মধ্যে এবং দলের ভিতরে দেশে থাকতে হবে। সবচেয়ে বড় কথা হচ্ছে জাতি গঠন করতে হবে। 54 বছরে আমরা জাতি গঠন করতে পারি নাই। 11-12 প্রকারের শিক্ষা ব্যবস্থা আছে, সব জায়গায় মাস্টার ডিগ্রি দেওয়া হয়, যার ফলে কেউ কোথাও থেকে বিচ্যুত হয় না, কোনো জাতীয় ইস্যুতে একমত হতে পারি না। সুতরাং এই দেশে গণতন্ত্রের চর্চা করা, আইনের শাসন, সুশাসন আনা, মানবিক বাংলাদেশ গড়া খুব কঠিন কঠিন দীর্ঘ সময়। আমি বলবো কমপক্ষে 5টা নির্বাচন, গ্রহণযোগ্য অন্তর্ভুক্তিমূলক নির্বাচন যদি হতে পারে এবং জনগণের আকাঙ্ক্ষা যদি পূরণ হয়, তাহলে যদি জাতি গঠন হয় এবং জাতির ভিতরে আমাদের গণতান্ত্রিক চর্চা শুরু হতে পারে। তাছাড়া তো হবে না। এবারের নির্বাচনে ধরেন যে দলই জিতুক, ধরেন জামাত জিতলো, শক্ত বিরোধী দল হবে, লাভ কি হবে? মারামারি হবে, মারদাঙ্গা হবে। আবার বিএনপি জিতলো, জামাতের যে লড়াকু, তারা যে উদ্যত্ত আচরণ দেখাচ্ছে যে কোনো ছাড় দিবে না, সংসদ তো ফাংশন করবে না। এরপরে হ্যাঁ, দেশের উপরে দেশের যে অর্থনৈতিক অবস্থা, সব মিলে যে অবস্থা, তাতে এমনি তো বিশ্বব্যাংকের ফোরকাস্ট 3.5% জিডিপি গ্রোথ হবে এই সালের শেষে। আবার আমরা ইয়েতে যাচ্ছি, উন্নয়নশীল দেশে যাচ্ছি, আমরা তো লোন টোন কোনো জায়গায় ভর্তুকি দিতে পারবো না, তো দেশ তো এমনিও চালাতে পারবে না। এরপরে এই অস্বস্তিকর যদি একটা সংসদ তৈরিও হয়, তাহলে তো দেশ চলবে কিভাবে আমার মাথায় ধরে না। আমি একটু আরেকটা সবশেষ কোয়েশ্চেনটা দিয়ে আসলে রনি ভাইয়ের কাছ থেকে চলে যেতে যাব। সেটা হলো যে আমরা বিএনপি এবং জামাতের জোট নিয়ে কথা বলেছি। বিএনপি বহু বছর ধরে জামাতের সাথে জোটবদ্ধ ছিল এবং এখন আমরা দেখতে পাচ্ছি এনসিপি জামাত জোটবদ্ধ। বিএনপির যে মানে বিএনপি যেভাবে জামাতকে কিংবা জামাত বিএনপিকে একাঙ্গীভাবে একে অপরের পরিপূরক হয়ে কাজ করেছে এক সময়, এনসিপি কি সে দায়িত্ব পালন করতে পারবে বলে মনে হয়? প্রথমত হলো যে এনসিপিকে আমাদের আলোচনার মধ্যে আনারই প্রয়োজন নেই। এনসিপি গঠন করা একটা রং সিদ্ধান্ত। যারা এই তরুণদেরকে ব্যবহার করেছে এবং অনভিজ্ঞ এই তরুণদের একটা পবিত্র সেক্রেট মাইন্ড ছিল, পবিত্র মাইন্ড ছিল, যারা জীবনের মায়া ত্যাগ করে বুলেটের সামনে নিজেদেরকে তুলে ধরেছিল। আমরা যারা বয়স্ক মানুষ নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য এই তরুণদেরকে হাতিয়ার হিসেবে ব্যবহার করেছি এবং এই তরুণদেরকে ব্যবহার করার পরে তাদেরকে ছুঁড়ে ফেলে দিয়েছি। মাহফুজ সাহেব, যিনি মাস্টার মাইন্ড, তার একটা সাক্ষাৎকার দেখছিলাম ডয়েজ ভ্যালের সঙ্গে। তিনি বলেছেন যে আমাদেরকে আসলে ব্যবহার করা হতো, কিন্তু আমাদের আসলে করার কিছুই ছিল না। তো আমরা ওই প্রথম 1 মাস জাস্ট আমাদের একটা ভাবসাব ছিল। এরপরে যারা ওল্ড হ্যাগার্ড যারা ছিলেন, বৃদ্ধ মানুষ, তারাই সব কিছু করতো, আমরা শুধু দর্শক ছিলাম। সেই তরুণদের মধ্যে বিভেদ শুরু হয়েছে, বিসংবাদ শুরু হয়েছে, এনসিপির মধ্যে বহু গ্রুপ হয়ে গেছে, উপগ্রুপ হয়ে গেছে। ফলে এটা একটা ইতিহাস, এটা আর এখন বাস্তবতা না। ইতিহাস হলো আমাদের দেশে একটা বিপ্লব হয়েছিল বা একটা গণ অভ্যুত্থান হয়েছিল, দেশের তরুণরা এটার নেতৃত্ব দিয়েছিল, তরুণদের মধ্যে কয়েকজনকে মন্ত্রী পরিষদে স্থান দেওয়া হয়েছিল,
তাদেরকে ব্যবহার করে ছুঁড়ে ফেলা দেওয়া হয়েছিল এবং তাদের মাধ্যমে একটা কিংস পার্টি গঠন করা হয়েছিল। আবার সেই কিংস পার্টিটি পরবর্তীতে মানে তাদের যারা বাপ ফাদার সেই জামাত তাদেরকে অধিগ্রহণ করে একীভূত করে নিয়েছিল এবং তারা একত্রে মিলে 2026 সনের ফেব্রুয়ারি মাসের যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে তারা অংশগ্রহণ করেছিল। এরকম লেখা থাকবে ইতিহাসে। এর বাইরে এই ইতিহাসের পরে, এই নির্বাচনের পরে এনসিপি কিংবা এনসিপির নেতৃবৃন্দ তাদেরকে নিয়ে আমরা এই টক শোতে বা কোনোথায় আলোচনা করব, এরকম কোনো প্রেক্ষাপট তৈরি হবে না। অসংখ্য ধন্যবাদ গোলাম মাওলা রনি এবং এম এ আজিজ, দুজনকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা অনুষ্ঠান শেষ করতে যাচ্ছি। নিঃসন্দেহে রাত পোহালেই ভোট এবং অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটা ভোটার যারা রাজনীতি সচেতন কিংবা ভোট সচেতন, নির্বাচন সচেতন, তারা তো ভোট দিতে যাবেনই। তাদের অবশ্যই আমরা সেই শুভকামনা রইল এবং ফিরবো নিশ্চয়ই আবারও আগামীকাল। দর্শক, আজকের মতো ধন্যবাদ জানাতে চাই। আমাদের এই আলোচনা অনুষ্ঠান শেষ করছি এখানে। শুভরাত্রি।